Dear viewers, welcome to the geopolitical show, The Chessboard, where we discuss various geopolitical phenomena in a very systematic fashion. আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনার সাবস্ট্যান্সিয়াল একটা এক্সপ্লেনেশন এবং কম্প্রিহেন্সিভ ডিসকাশন আপনাদের সামনে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্য আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা প্রতিটি ডিসকাশনের যে সাবস্টেন্সটা রয়েছে সেটা এক্সট্রাক্ট কিংবা ডিরাইভ করে নিয়ে যেতে পারবেন। আমরা আজকে যে ব্যাপারে ডিসকাস করব এবং আমার পেছনে আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন তাতেই বুঝে গেছেন হয়তো আমরা মিয়ানমার নিয়ে ডিসকাশনে আগাচ্ছি। এখন মিয়ানমার নিয়ে আমরা কি ডিসকাস করতে যাচ্ছি? মূলত মিয়ানমারের সাথে ইন্ডিয়ার যে রিজনাল ডাইনামিক্স আমরা রিসেন্ট পাস্টে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কোকো আইল্যান্ডস নিয়ে এই দুটো দেশের মধ্যে যে একটা ডিসকাশন আমরা দেখতে পেয়েছি সেটা সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন করব এবং অ্যাজ পার্ট 2 আমরা মিয়ানমারের ইন্টারনাল স্টেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড দ্য পসিবিলিটি অফ এ ডেমোক্রেটিক ইলেকশন এই ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন করব। আশা করি আমাদের সাথেই থাকবেন, খুবই এক্সাইটিং একটা ডিসকাশন হবে এবং অ্যাজ ইউজুয়াল মূল বিষয় কিংবা বক্তব্যে যাওয়ার আগে এ ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, পার্ট 1-এ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পার্ট 2-তে আজকে আমরা ডিসকাস করব মিয়ানমারের উপরেই আমাদের ডিসকাশন। আমরা ডিসকাস করছি যে মিয়ানমারের ইন্টারনাল সিচুয়েশন এখন কেমন, এথনিক আর্মড অর্গানাইজেশনস কী কী অ্যাক্টিভ আছে এবং দ্য পসিবিলিটি অফ এ ডেমোক্রেটিক ইলেকশন। আমার সাথে আজও স্টুডিওতে উপস্থিত আছেন মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং একই সাথে একজন ভূ রাজনীতি বিশ্লেষক। স্যার, থ্যাংক ইউ আজকে আমার সাথে থাকার জন্য। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কি আপনাকে কোয়েশ্চেনগুলো? জি, শিওর। ওকে স্যার। স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আপনার জন্য রয়েছে যে এথনিক আর্মড অর্গানাইজেশন যারা হচ্ছে অ্যাক্টিভ আছে মিয়ানমারে, স্যার অনেকগুলোই তো অ্যাক্টিভ আছে, মূলত প্রমিনেন্ট কোন কোন দলগুলো রয়েছে এখন সেখানে? রাইট, বেসিক্যালি 3টা গ্রুপ ওখানে অ্যাক্টিভ। একটাকে বলে পিডিএফ, জি স্যার, যারা হলো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অধীনস্থ একটা আর্মড উইং। আর প্রায় 8টা আছে যাদেরকে এথনিক আর্মড অর্গানাইজেশন বলে। 8টা। তাদের মধ্যে আছে যেমন আরাকান আর্মি যেটা আছে, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কেআইএ বলে, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি কেএনএলএ বলে, চীন ন্যাশনাল আর্মি সিএনএ, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএএ, জি স্যার, ব্রাদারহুড অ্যালায়েন্সের 3টার একটা, জি স্যার। তারপরে নিউ মন স্টেট পার্টি, জি স্যার, এনএমএসপি, তারপরে আছে পাও ন্যাশনাল লিবারেশন আর্মি। এই 8টা কিন্তু অ্যাক্টিভ। এর বাইরেও কিন্তু আরও আছে, আমি শুধু অ্যাক্টিভগুলোর নাম বললাম। এই যে 2টা গ্রুপ বললাম পিডিএফ এবং ইএও, এইটার বাইরেও কিন্তু আরেকটা গ্রুপ আছে। এই গ্রুপটাকে বলে প্রো ডেমোক্রেসি ইনসার্জেন্টস। আচ্ছা, এরা কিন্তু নাইদার পার্ট অফ পিডিএফ নর পার্ট অফ ইএও। এরা আছে সাগাং অঞ্চলে, বাগো, কারেন, মাগুয়ে, চীন। আচ্ছা, এবং যত আক্রমণ দেখা যায় এই তাতমাদাওয়ের সাথে, তার 17% করে কিন্তু এই গ্রুপটা। আচ্ছা, আর 50% করে হলো পিডিএফ, আর বাকি যত ইএওস আছে সেই ইএওসগুলো হলো প্রায় 32%। আচ্ছা আচ্ছা। সো অল দিস 10 to 1 + 8 + 1, এই 10টা গ্রুপই এখন তাতমাদাওয়ের সাথে সক্রিয়ভাবে যুদ্ধ করছে। আচ্ছা, এবং শুধু জানুয়ারি থেকে 2টো দল এমএনডিএ এবং টিএনএলএ, এই 2টা দল এককভাবে তারা যুদ্ধবিরতি ঘোষণা করছে এই বছর থেকে। আচ্ছা স্যার। স্যার, এই যে তারা যে এই যে এথনিক আর্ম অর্গানাইজেশনগুলোর কথা বললাম এবং যারা হচ্ছে প্রো ডেমোক্রেসি, যারা ইনসার্জেন্স, তো এই যে ইনসার্জেন্সিটা হচ্ছে স্যার, মানে আমি যদি একটা জেনারেলাইজড অ্যান্সার আপনার কাছ থেকে এক্সপেক্ট করি, তাদের আসলে দাবি দাওয়াটা কি? তারা আপনার হুমতার থেকে কি চাচ্ছে বা ওভারঅল মিয়ানমারের জন্য তারা কি ইনভিশন করছে? ভেরি গুড।
তাহলে বুঝতে হবে যে কে কাকে সাপোর্ট করছে তার উপরে তাদের ইন্টারেস্টটাকে পাওয়া যায়। যেমন পিডিএফ, জি স্যার, পিডিএফ হলো এনইউজি গভর্নমেন্টের মিলিটারি ইয়েস স্যার উইং। সো তারা যে জিনিসগুলো তাদের দাবি দেওয়া, সেটার মধ্যে আছে যে সামরিক জান্তার পতন হতে হবে এবং গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমি ব্রডলি বলছি, অফকোর্স স্যার, অফকোর্স। 2 নম্বর হলো 2020 সালে যে নির্বাচন হয়েছিল তার ফলাফলটাকে স্বীকৃতি দিতে হবে, যেটাতে এনইউজি গভর্নমেন্ট তারা গভর্নমেন্ট ফর্ম করেছিল। জি স্যার। 3 নম্বর হলো নতুন সংবিধান যা জাতিগত স্বায়ত্তশাসন এবং মানবাধিকার নিশ্চিত করবে। 4 নম্বর হলো যে এনইউজি গভর্নমেন্টের একটা আন্তর্জাতিক স্বীকৃতি তারা চায়। সো ব্রডলি এই 4টা জিনিস চায় হলো পিডিএফ। ইএও আবার এক একটা রাজ্যে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইএওস আছে। ব্রডলি যদি আমি বলি যে তাদের হলো যে জাতিগত স্বায়ত্তশাসন তারা চায় এবং সাংবিধানিক স্বীকৃতি চায়, যে সে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি তারা তার নিজস্ব স্বায়ত্তশাসনও চায় এবং স্বীকৃতিও তারা চায়, নিজস্ব প্রশাসন চায়, নিরাপত্তা বাহিনীর পরিচালনার অধিকার চায়, আবার ভূখণ্ডে তারা আছে তার নিয়ন্ত্রণ তারা চায়, এবং লোকাল যে সম্পদ আছে সম্পদের উপর তাদের অধিকার থাকতে হবে ওইটাও চায়। সামরিক বাহিনীর দমননীতি বন্ধ করতে হবে এবং জাতিগত যে নিপীড়ন এবং বিচার আছে সেই বিচারটা করতে হবে। সো অল ইওস ব্রডলি এই 4টা মূলত তাদের দাবি। তাদের হচ্ছে তাদের নিজস্ব প্রভিন্সের উপর যে রিসোর্সেস আছে এবং এথনিসিটি, তাদের যে স্বার্থ সেই স্বার্থের উপরে ভিত্তি করে তাদের দাবি দেওয়া, সেখানে স্বায়ত্তশাসন, সেখানে হচ্ছে গিয়ে তারা নিজেরাই সিকিউরিটি রেসপন্সিবিলিটি গ্রহণ করছে। আর লাস্ট আরেকটা যেটা গণতন্ত্রপন্থী যে বিদ্রোহী আছে তাদের হলো যে সামরিক শাসনের অবসান তারা চায়, নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এটা তারা চায়, স্থানীয় পর্যায়ে তারা গণতান্ত্রিক প্রশাসন যেমন গঠিত হয় সেটা তারা চায়, নতুন রাজনৈতিক কাঠামো যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে সেরকম একটা জিনিস চায়। সম্মিলিত যদি বলি সম্মিলিতভাবে, প্রথম 3টা গ্রুপেরই একটা কমন দাবি, সেটা হলো যে সামরিক জান্তার পতন তারা চায় এবং গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা তারা চায়, এবং প্রত্যেকটা জাতি, এই যে 135 রোহিঙ্গা সহ 136টা জাতি, এই জাতিদের প্রত্যেকের যে অধিকার এবং তাদের যে মানবিক মর্যাদা এইটা যেন প্রতিষ্ঠিত হয়, এইটা হলো তাদের সম্মিলিত যদি বলি 3টা দাবি। স্যার, আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কি ব্রাদারহুড অ্যালায়েন্স, যেটাকে আমি রেফার করেছিলাম একটু আগে। তো স্যার, তারা তো 2023 সালে হচ্ছে কি তাদের অপারেশন 1027, যেটা হচ্ছে আপনার যে অক্টোবর মাসে 27 তারিখ হয় স্যার, তো মানে ভেরি অ্যাপ্টলি নেমড। তো সেক্ষেত্রে স্যার আমরা দেখতে পেয়েছি তারা শান স্টেটে তারা একটা বড়সড় জায়গায়, এমনকি তাদের যে শান স্টেটের যে লাসিও, তাদের যে আপনার ক্যাপিটাল আছে সেটাকে তারা আয়ত্ত করে নেয়। মেন্ডেলের রুবি রিচ একটা সিটি আছে, সেটা হচ্ছে সুশান্ত মককক, সেটাও তারা করে নেয় এবং মোটামুটি স্যার ভালো জায়গায় কিন্তু তারা আয়ত্ত করে নিয়েছিল, এবং সেটাকে স্যার পুঁজি করে আপনার আরাকান আর্মি পরবর্তীতে 2024 সালে নভেম্বরে এসে আপনার চীন থেকে শুরু করে রাখাইন পর্যন্ত, প্রায় রাখাইনের তো প্রায় স্যার 17 থেকে 14টা আপনার টাউনশিপকে তারা হচ্ছে গিয়ে ইন দেয়ার ওয়ার্ডস লিবারেট করেছে। তো স্যার ওটা মানে সেক্ষেত্রে এটা হুন্তার উপর কতটুকু প্রেশার ক্রিয়েট হয়েছে এবং এই এথনিক আর্মড অর্গানাইজেশনগুলোর এগেনস্টে তাদের পজিশনটা বর্তমানে কেমন আছে? রাইট। সো এইটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইওস যে কাজগুলো করে, জি স্যার, তাদের এক্সটার্নাল সাপোর্ট ছাড়া তারা চলতে পারবে না। জি স্যার। 2 নম্বর বিষয় হলো দ্য গ্রিপ অফ চীন অন মিয়ানমার, জি স্যার, on both side, তাতমাদাও and also EO বা পিডিএফ অথবা গণতান্ত্রিক যে বললাম ইনসার্জেন্ট গ্রুপ বললাম, তাদের উপরে তার যে গ্রিপ এটা ইনরমাস। সো তারা কি কারণে 1027 হয়েছিল সেটা হলো চীনের স্বার্থ বেশ কিছু ছিল ইন শান স্টেট, ইনক্লুডিং দেয়ার সিটিজেন্স। ওইখানে স্ক্যাম নিয়ে
অনেক চাইনিজ ন্যাশনালদেরকে তাতমাদাও দখল করে ফেলেছে, মানে অপহরণ বা গ্রেপ্তার করেছিল। সেইটার পরিপ্রেক্ষিতে যখন তাতমাদাও তাদের কথা শুনছিল না, সেইরকম একটা পরিস্থিতিতে দে গেইভ গ্রিন সিগন্যাল বলা হয় আর কি, এটা তো আর পরিষ্কার করে কেউ জানে না, বলা হয় যে দে গেইভ গ্রিন সিগন্যাল টু দ্য থ্রি ব্রাদারহুড অ্যান্ড থ্রি ব্রাদারহুড সোয়াইপড অ্যাওয়ে দ্য কমপ্লিট শান স্টেট। স্যার এই যে আপনার এখানে যে মিয়ানমারে যে স্ক্যামিংটা হয়, বিশেষ করে সাইবার স্ক্যামিংটা, এখানে কি তাহলে তাতমাদার কমপ্লিসিটি আছে? হ্যাঁ, আছে বলে শোনা যায়। জি স্যার। যে এখানে তাদেরও কিছু ভাগ আছে, স্পেশালি সিনিয়র লিডারশিপ, তাদের বোধহয় কিছু অংশ বা ভাগ আছে বলে জানা যায়। নট অনলি দ্যাট বাট অলসো ইন নার্কো টেররিজম, ইভেন ড্রাগ কাল্টিভেশন, তাদের যে খনিজ উত্তোলন যেগুলো হয়, রেয়ার আর্থ মেটেরিয়াল যেগুলো বিক্রি হয়, 57% হলো চায়নার, 57% রেয়ার আর্থ মেটেরিয়াল আসে মিয়ানমার থেকে। সো এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে যে সিনিয়র লিডারশিপরা দিয়ে পান না। আচ্ছা আচ্ছা। সো তাদের স্বার্থ এই জায়গাতে আছে বলে শোনা যায়। ওকে স্যার। সো যখন চীন দেখলো যে তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তারপরে কিন্তু আবার এই থ্রি ব্রাদারহুডকে তারা চাপ দিয়েছে। জি স্যার। চাপ দেওয়ার একটা অংশ হলো যে MNDA এর যে প্রধান, তাকে কিন্তু গৃহবন্দী করে ফেলেছিল ইউনানে। জি স্যার। ইফ ইউ ক্যান রিমেম্বার, লাস্ট ইয়ারে গৃহবন্দী করে ওইখানে চাপ দেওয়াতে পরে এই বছর জানুয়ারিতে কিন্তু তারা একতরফাভাবে যুদ্ধবিরতি দিয়েছে। সো অর্থাৎ চায়না ক্যান প্লে উইথ মিয়ানমার, অথবা ইন আদার ওয়ার্ড দ্য স্টেক হোল্ডার্স অফ মিয়ানমার ইন দেয়ার ওয়ে, যাতে করে চাইনিজ যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটাকে নিয়ে আসেন। শান স্টেটে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় হলো তারা অনেকগুলো শহর দখল করে রেখেছে, বাট এখন পর্যন্ত যুদ্ধবিরতি যেহেতু, সুতরাং সেই রকমভাবে যুদ্ধ ওই এলাকায় কম হচ্ছে, কিন্তু রাখাইন স্টেটে যুদ্ধ যেটা, এই যুদ্ধটা চলমান। সো পার্ট অফ দ্য থ্রি ব্রাদারহুড আরাকান আর্মি সোয়াইপড অ্যাওয়ে এক্সেপ্ট 3 টাউন, আমরা জানি ওই 3টা ছাড়া সবগুলোই দখল করে ফেলেছে। সো বর্তমান অবস্থা এরকম একটা জায়গা আছে। স্যার হুন্তার প্রসঙ্গে যে তুললাম স্যার, তো স্যার মানে তাদের তো চায়নার সাথে যত ভালো সম্পর্ক আছে এবং রাশিয়ার সাথেও তাদের ইন্টারাকশন আছে, কিন্তু স্যার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই যে আপনার মিলিটারি হুন্তাকে কিভাবে পারসিভ করছে? এখন পর্যন্ত এখানে 3টা গ্রুপ আমরা বলতে পারি। একটা গ্রুপ হলো তাতমাদাও। জি স্যার। এই তাতমাদাওয়ের বর্তমান সরকার কিন্তু এখন পর্যন্ত স্বীকৃত। জি স্যার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা তো ইউএনএও যাচ্ছে, বিভিন্ন ICJ-তেও যাচ্ছে, অর্থাৎ ASEAN-এ যাচ্ছে, সব জায়গাতে যাচ্ছে। সো এরা হলো স্বীকৃত। সো তাদেরকে এই স্বীকৃতিটা নাল এন্ড ভয়েড করেনি এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়। দ্বিতীয় স্টেক হোল্ডার যেটা আছে, দ্বিতীয় স্টেক হোল্ডার হলো NUG। সো NUG গভর্নমেন্টকে টেসিট সাপোর্ট দিচ্ছে ওয়েস্ট। জি স্যার। যদিও এখন পর্যন্ত ওপেন স্বীকৃতি তারা দেয়নি। সো NUG গভর্নমেন্ট হলো একটা ছায়া সরকার বা এক্সাইল সরকার, তারা গঠন করেছে 2000 সালের যে ইলেকশন হয়েছিল, 2020 সালের ওই ইলেকশনের রেজাল্ট অনুযায়ী যারা নির্বাচিত হয়েছিল, সেই নির্বাচিত সংসদ সদস্যদেরকে দিয়ে মন্ত্রী, অন্যান্য লোকদের নিয়ে তারা মন্ত্রিসভা করেছে, NUG গভর্নমেন্ট করেছে। সো NUG গভর্নমেন্ট ইজ ট্রাইং, তাদের মিলিটারি যে আছে PDF-কে দিয়ে যেরকম মিলিটারি অপারেশন চালাচ্ছে, একই রকমভাবে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারাও চায় যাতে আন্তর্জাতিক, একটু আগে যেটা বললাম আন্তর্জাতিক স্বীকৃতি তাদের একটা ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভ। জি স্যার। থার্ড যেটা আছে সেটা হলো EAOs যেগুলো যারা আছে এবং যে ডেমোক্রেটিক ইনসার্জেন্স গ্রুপ যেটা আছে, তাদের এইম হলো তারা যেভাবেই হোক যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি যেমন দরকার, তাদের লজিস্টিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন। জি স্যার। লাইক আরাকান আর্মির অবস্থা যদি আমি বলি, অন দ্য নর্থ হলো KNF, তার সাথে চীন ন্যাশনাল ফ্রন্ট, তাদের সাথে এর আবার সম্পর্ক খুব একটা ভালো না। কেন ভালো না? কারণ তাদের একটা অঞ্চল পালেতোয়া দখল করে বসে আছে আরাকান আর্মি। সো অন দ্য নর্থ তাদের হোস্টাইল। ইন দ্য ইস্ট হলো এক হলো মায়ু রেঞ্জ প্লাস হলো তাতমাদাও, ইস্ট অ্যান্ড সাউথ, আর ওয়েস্টে হলো বঙ্গোপসাগর। সো তার যে লজিস্টিক সাপোর্ট যেটা প্রয়োজন,
মেডিসিন প্রয়োজন, খাবার প্রয়োজন, অস্ত্র প্রয়োজন, অ্যামুনিশন প্রয়োজন, এই লজিস্টিক সাপোর্ট নেওয়ার মতো আর কেউ নাই। ইভেন ইন্ডিয়া যদি দিতে হয় তাও দিতে হবে, কিন্তু চীন স্টেট পার হয়ে এসে তাকে দিতে হবে। জি স্যার। অথবা এসে সে যদি সমুদ্রপথে আসে, এসে সিতুয়ে দখল করে আছে, আবার হলো তাতমাদাও। সো অনলি অপশন ফর আরাকান আর্মি ইজ বাংলাদেশ। জি স্যার। সো বাংলাদেশ থেকে সে যদি এই লজিস্টিক সাপোর্টটা নিতে পারে, তাহলে সে বেঁচে থাকবে। জি স্যার। So this is a very complex situation that is prevailing throughout the whole Myanmar. স্যার, বাংলাদেশের কথা যদি বলি, আমাদের তো আমরা প্রিভিয়াস এপিসোডে ডিসকাস করেছিলাম যে বাংলাদেশ আনঅফিশিয়ালি আরাকান আর্মির সাথে যে আপনার ডিসকাশনে এগিয়েছিল, যার কারণে আমাদের একটা মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো স্যার, এই যে আপনার যেটা আপনি বললেন যে লজিস্টিক সাপোর্ট বাংলাদেশ দিতে পারে, তো স্যার আমাদের তো ইন্টারেস্ট হচ্ছে কি একটা ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গাস। তো কোনো লিগ্যাল ওয়েতে স্যার, লিগ্যাল এবং অ্যাকসেপ্টেবল ওয়েতে কি আমরা আরাকান আর্মির সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারবো, যেখানে হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান বেসিসে আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দিলাম, হিউম্যানিটেরিয়ান বেসিসে, নট টু প্রলং দ্য ওয়ার এফোর্ট। তো তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দিলাম এবং ইন এক্সচেঞ্জ তারা এমন একটা এনভায়রনমেন্ট বা মিলিউ তারা ক্রিয়েট করলো যেখানে হচ্ছে আমরা রোহিঙ্গাদেরকে একটা সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন প্রেজেন্ট করতে পারি। এমন কিছু কি স্যার সম্ভব? সম্ভব। আমরা সেই শুরুর থেকেই ডিপ্লোম্যাটিক এফোর্ট চালিয়ে এসেছি। জি স্যার। এবং এই ডিপ্লোম্যাটিক এফোর্ট এই ডিপ্লোম্যাটিক এফোর্টটা সবসময় ছিল ট্র্যাক 1। জি স্যার। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ট্র্যাক 1, সেটা আমরা কি সাকসেসফুল হয়েছি? সম্পূর্ণভাবে হয়নি। হয়তোবা একভাবে বলা যায় যে ইন্টারন্যাশনালাইজেশন, আন্তর্জাতিকীকরণ যেটা আছে, এইটাতে হয়তোবা আমরা বেশ সেন্সিটাইজ করতে পেরেছি, যার কারণে টাকা আসছে, কিছু টাকা আসছে, বা বেশ প্রায় 2/3 অ্যামাউন্ট অফ মানি যেটা আমাদের প্রয়োজন সেটা বাংলাদেশ পাচ্ছে ইন অর্ডার টু কিপ দ্য রোহিঙ্গাস সার্ভাইভড, যারা বাংলাদেশে আছে। সো এই ক্ষেত্রে হয়তো বা বলতে পারি যে হ্যাঁ, ট্র্যাক 1 ডিপ্লোমেসিতে এটলিস্ট এদেরকে বাঁচিয়ে রাখার জন্য যা দরকার তার মধ্যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি আমরা পেয়েছি। অফকোর্স। বাট মূল যে সমস্যার সমাধান, সেই সমাধান কিন্তু আমাদের হয়নি। জি স্যার। এইটার বাইরেও কিন্তু ট্র্যাক 1.5, ট্র্যাক 2, ট্র্যাক 2.5 এরকম ডিপ্লোমেসি আছে এবং করতে হবে পৃথিবীর সব দেশ করে। জি স্যার। সেই রকম যদি আমরা সমন্বিত, এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, মিয়ানমারের মানে রোহিঙ্গা যে ক্রাইসিস, এই রোহিঙ্গা ক্রাইসিসের সিঙ্গেল বা মনোস্ট্রিং কিন্তু স্টেক হোল্ডার্স নয়। না স্যার। এর সাথে সম্পৃক্ত বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে এবং সকল স্টেক হোল্ডার্স আবার কিন্তু রেকগনাইজড বাই হোল ওয়ার্ল্ড তা নয়। সো আমি সবসময় করলাম কি যে ট্র্যাক 1 দিয়ে মানে কানেকশন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অনেকে তো ট্র্যাক 1-এর সাথে সম্পৃক্ত নয় এবং তাদের সাথে করা যাবে না। সো এস সাচ আমাকে ট্র্যাক 1 থেকে বের হয়ে আসতে হবে। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা যদি চিন্তা করি যে রোহিঙ্গা ক্রাইসিস যেটা মিয়ানমার যে সমস্যাটা তৈরি করেছে, মিয়ানমার কি আমরা এখন যে চোখে দেখছি সেই একই চোখে রোহিঙ্গা ক্রাইসিসকে দেখছে? দ্য অ্যান্সার ইজ নো। রোহিঙ্গা ক্রাইসিসটা তারা তৈরি করেছে বাই মিলিটারি অপারেশনস। ইয়েস স্যার। তাহলে তারা যে প্ল্যান যেটা করেছে, যে স্ট্র্যাটেজি যেটা করেছে, এই সমস্ত কিছু করেছে কিন্তু ফ্রম এ মিলিটারি পয়েন্ট অফ ভিউ, নট ফ্রম এ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো সে করছে মিলিটারি লাইন্স অফ অপারেশন, আর আমি চিন্তা করছি পলিটিক্যাল লাইন্স অফ অপারেশনস। দুই লাইন তো মিলছে না, ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। সো আমাকে ওইটা চিন্তা করতে হবে, তার মিলিটারি লাইন্স অফ অপারেশন এরকম, তাহলে এই মিলিটারি লাইন্স অফ অপারেশনকে কাউন্টার বা অ্যাড্রেস করার জন্য হাউ ডু আই অ্যাড্রেস দিস সিচুয়েশন? উইল অনলি ডিপ্লোম্যাটিক এফোর্ট ইন ট্র্যাক 1 resolve the problem? The answer is no. We could not for last couple of মানে years, 2007 থেকে 17 থেকে এই পর্যন্ত। ইভেন 2012-তে সেক্টরিয়ান ভায়োলেন্স যখন হলো, তখন যে পরিমাণ রোহিঙ্গা আসছে তাদেরকে কি ফেরত দিতে পাঠাতে পেরেছি? নট এ সিঙ্গেল রোহিঙ্গা হ্যাজ গন ব্যাক টু মিয়ানমার। সো তার মানে আমাদেরকে একটা মাল্টি লাইন্স অফ অপারেশনস যেতে কথা চিন্তা করতে হবে, মাল্টি স্টেক হোল্ডার্সকে এঙ্গেজ করতে হবে এজ পার দেয়ার পজিশন,
এবং সেই অনুযায়ী যদি কাজ করি তখন আমরা হোপ দেখতে পারি। আচ্ছা স্যার। সো বেসিক্যালি আমার এই একটা অ্যাকশন, জি স্যার। তার সাথে আরেকটা যোগ করতে হবে যে কারেন্ট সিচুয়েশন অফ রাখাইন অ্যান্ড মিয়ানমার, ইয়েস স্যার, ওইটা যদি স্টেবল না হয়, আমি যতই লাইন্স অফ অপারেশনস করি না কেন, আমরা তো চাই সাস্টেইনেবল, ডিগনিফাইড, ভলান্টারি রিপেট্রিয়েশন অফ রোহিঙ্গাস। সে গেল ওইখানে, যাওয়ার পরে 2 দিন পরে আবার ফেরত চলে আসলো, তাহলে তো আমার এই ফিউটাইল একটা ইয়ে। অফকোর্স স্যার। সো আমরা সাস্টেইনেবল চাই, সাস্টেইনেবল করার জন্য সে এখানে যাওয়ার পরে যে সিচুয়েশনটা ফেস করবে তার জন্য তাকে প্রস্তুত করা যেরকম, এট দ্য সেম টাইম যারা তার পাশে সহ অবস্থান করবে তাদেরকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। অফকোর্স স্যার। সেই সব কিছু মিলে দিস ইজ এ কমপ্লেক্স, রিয়েলি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদের কাজটাও কিন্তু এই কমপ্লেক্সিটির ভেতরেই বের করে নিয়ে আসতে হবে। স্যার। স্যার, এই যে মাল্টি ডাইনামিক্স যে আপনি যেটা বললেন এবং এই যে আপনার মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ, এগুলো সব কিছুই স্যার আমার একটা ইচ্ছা আছে যে পরবর্তীতে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন করবো শুধু এটা নিয়ে স্যার। তো আমি এটা একদম বেশি খাটবো না, দেখা যাবে যে আমি আমার এসেন্সটাই নষ্ট করে ফেলেছি। তো স্যার, আমি সেকেন্ডে যদি আপনাকে জিজ্ঞেস করি, এটা আমার মানে লাস্টের কোয়েশ্চেনের আগে, সেকেন্ড টু লাস্ট, তো সেটা হচ্ছে মিয়ানমারের যে ডেমোক্রেটিক ইলেকশন, সেটা আপনার হুন্তা থেকে জানানো হয়েছে যে তারা ডিসেম্বরের 2025-এ তারা একটা ইলেকশন করাবে, which would be democratic এবং representative is a very strong word to use, sir. তো সেক্ষেত্রে কি স্যার আমরা আসলেই দেখতে পাচ্ছি যে এমন কোনো আপনার ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে, যদিও তাদের কনস্টিটিউশন অনুযায়ী 25% if I'm correct, যে সিটটা হচ্ছে কি আপনার হুন্তার কাছে থাকবে এবং বাকিটা হচ্ছে কি আপনার would be democratically elected। তো এই ডেমোক্রেটিকলি ইলেক্টেড যে পোর্শনটা আছে, এটাকে আসলেই মানে যার কথা তারা বলছে যে ডেমোক্রেটিকলি করবে, এটা কি পসিবল স্যার? তার আগেও যদি কাউন্টার প্রশ্ন করি, যে মিয়ানমার যে পুরো দেশটা আছে, দেশের পুরো অংশ কি তার কন্ট্রোলে আছে? না, তার নিজের কন্ট্রোলেই তো নাই। সো হাউ হি ইজ গোয়িং টু কন্ডাক্ট দ্য ইলেকশন? অফকোর্স। সো তার তো যে অংশটুকু আছে তার দখলে, অ্যারাউন্ড 21-22%, সেই অংশের লোকজনও তো তার কথা শুনবে না। সো এক গেল এইটা, অর্থাৎ বাকি 80% জায়গা হলো দখল করে আছে অন্য পিডিএফ অথবা ইএওস, এরা দখল করে বসে আছে। সো ওইখানে কোনো ইলেকশন হবে না। আন্তর্জাতিক প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু এর বিরোধিতা করেছে এবং এখনই বলছে যে উই আর নট গোয়িং টু গিভ রেকগনিশন টু দিস ইলেকশন। সো তার মানে এইটা কোনো অবস্থাতেই একটা ডেমোক্রেটিক ইলেকশন বলে এটা স্বীকৃতি পাবে না। খুব সম্ভবত স্যার অবজারভারও পাঠানো হচ্ছে না, কিছুই হবে না। জি স্যার। সো কে স্বীকৃতি দিবে? চীন দিবে, রাশিয়া হয়তো বা দিবে, আর মোস্ট লাইকলি নর্থ কোরিয়া দিলে দিতে পারে। বাকি এটাকে ডেমোক্রেটিক ইলেকশন বলা যাবে না। আচ্ছা স্যার। অন দ্য আদার হ্যান্ড, যেটা এই ইলেকশন সংক্রান্ত যেটা একটা আলাদা স্কুল অফ থট যেটা করা হচ্ছে, শোনা যায় যে এনইউজি গভর্নমেন্ট তাদের যে সকল জায়গা তাদের দখলে আছে, তারা কিন্তু লোকালাইজড একটা ইলেকশন শুরু করে দিতে পারে, কাউন্টার ইলেকশন। আচ্ছা, এটা কি স্যার রেকগনাইজড হবে? লাইকলি। আচ্ছা, তাহলে কি হবে যে লোকালাইজ প্রথমে সে আমাদের যেরকম থানা, মহল্লা, ইউনিয়ন আছে, সো লোকালাইজড একটা ইলেকশন করার পরে তখন এইটাকে যদি তারা আন্তর্জাতিক একটা স্বীকৃতি নিয়ে আসতে পারে, আস্তে 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 নিচের থেকে আস্তে আস্তে উপরে যদি তারা যারা ইলেক্টেড হলো তাদের যদি স্বীকৃতি আসে তাহলে একটা কাউন্টার ডেমোক্রেসি অথবা কাউন্টার প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়ে যেতে পারে। সো দিস ইজ এ স্কুল অফ থট যেটা চালু আছে, যে এনইউজি গভর্নমেন্ট কিন্তু এটাও চালু করে দিতে পারে, হুইচ উইল বি অ্যানাদার থ্রেট ফর তাতমাদাও খান। ওকে স্যার, আমার লাস্ট কোয়েশ্চেনটা আপনার কাছে হবে যে এই যে এনইউজি গভর্নমেন্টের কথা বললেন স্যার, তারা কি যদি এভাবে লোকালাইজড ইলেকশনের ব্যবস্থা তারা করে, তাহলে কি স্যার আমরা বলতে পারি যে আপনার হুন্তা স্পন্সর্ড যে ইলেকশনটা হওয়ার কথা, ওই ইলেকশনে তারা তাহলে কোনো ধরনের পার্টিসিপেশন দেখাবে না? প্রশ্নই আসে না। এনইউজি গভর্নমেন্ট উইল নট পার্টিসিপেট। জি স্যার। যেটা সমস্যা এনইউজি গভর্নমেন্টের জন্য, তারা যদি ওই ইলেকশন করে, কে করাবে? মানে ওই ইলেকশন কমিশন তো আবার তাতমাদাওয়ার আন্ডারে। সো কে করাবে এদের এই লোকালাইজড ইলেকশনটা? ওইটার সাংগঠনিক কাঠামোটা কি হবে, প্রশাসনিক কাঠামো কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেল। আর যেটা তাতমাদাও যে ইলেকশন করাচ্ছে, যে ইলেকশন কমিশন যেটা আছে, ইলেকশন কমিশন তো
তাতমাদাওয়ের বা জনতার একটা হাতিয়ার জি স্যার বা টুল। তো দুইটা আলাদা আলাদাভাবে ইলেকশন হয়তো বা হলেও হয়ে যেতে পারে আর কি এরকম। জি স্যার ওকে স্যার আমি আসলে এটা তো আমরা স্যার ফিউচারে দেখা যাবে যে আরও কিছু ডেভেলপমেন্টস হবে এবং ওই সময় আমরা হয়তো আবার একটা মানে আপনার ফরওয়ার্ডিং কিংবা হচ্ছে কি একটা ফলো আপ অ্যানালিসিস করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার আমার সাথে থাকার জন্য এবং এতটা উইজডম ইম্পার্ট করার জন্য। উই ট্রুলি অ্যাপ্রিশিয়েট ইউ ফ্রম থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। তো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। যদি আপনাদের কোনো ধরনের কমেন্টস থাকে, কোনো ধরনের আপনারা জানাতে চান যে আপনারা কেমন কনভারসেশনস দেখতে চান, কি কনভারসেশনস দেখতে চান, এবং আজকে আমরা যেহেতু মিয়ানমারের কথা বললাম আপনারা রোহিঙ্গা নিয়ে কোনো ফলো আপ ডিসকাশন দেখতে চান নাকি, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন অথবা আমাদের ইউটিউব পেজে যাবেন, গিয়ে রেসপেক্টিভলি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ইয়োর শো, ইউ মেক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ।